হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসে আমরা দেখব অক্সিলারি ভার্ব আর তার ব্যবহার। দেখো, আমরা আগের ক্লাসে দেখেছিলাম ভার্ব আর তার ক্লাসিফিকেশন। ভার্ব কত রকমের? ভার্ব প্রাইমারিলি দুই রকমের, অ্যাকশন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। অ্যাকশন ভার্বস মে ফার্দার বি ডিভাইডেড ইন্টু টু, physical action and mental action. Physical actions may include reading, writing, eating, sleeping, doing, having, etc. And mental actions may include to think, understand, remember, decide, and so on. আর এইদিকে দেখো, অক্সিলারি ভার্ব আবার দুই রকমের, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, টু ডু, টু বি আর টু হ্যাভ। ডু ভার্বগুলো কি কি? ডু, ডাজ এবং ডিড। বি ভার্বগুলো কি কি? অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়ের, বি। আর হ্যাভ ভার্বগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, ডেয়ার অ্যান্ড নিড। তো আজকের এই ক্লাসে আমরা শুধু অক্সিলারি ভার্ব এবং তার ব্যবহার নিয়ে ডিসকাস করব। আর অ্যাকশন ভার্বের আমাদের কি লাগে? শুধু তাদের ফর্মগুলো মুখস্থ করতে হয়, বাকি আমাদের ব্যবহার বেশি জানতে হয় অক্সিলারি ভার্বের। একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব এবং অ্যাকশন ভার্বের ব্যবহার কিরকম, তার স্ট্রাকচার কিরকম। একটা সেন্টেন্স এইভাবে শুরু হয়, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। এই ভার্বের আবার প্রথমে থাকে অক্সিলারি ভার্ব, আর এরপরে থাকে অ্যাকশন ভার্ব। ক্লিয়ার? তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? সাবজেক্ট, তারপরে থাকে অক্সিলারি ভার্ব, তারপরে থাকে অ্যাকশন ভার্ব, আর তারপরে থাকে অবজেক্ট। এটা হলো সাধারণ রুল। ধরো, আমি যদি একটা কোয়েশ্চেন লিখতে চাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি লিখতে চাই, তাহলে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের বাঁ দিকে ব্যবহৃত হয়। তখন তার স্ট্রাকচার হয় এরকম: অক্সিলারি ভার্ব, তারপরে থাকে সাবজেক্ট, তারপরে থাকে অ্যাকশন ভার্ব, আর তারপরে থাকে অবজেক্ট। এইভাবে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের পজিশনগুলো একটু রিভার্স হয়ে যায়। এটা হলো একটা স্টেটমেন্ট, আর এটা হলো একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনের স্ট্রাকচার। স্টেটমেন্টে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে অক্সিলারি ভার্ব থাকে, আর কোয়েশ্চেনে প্রথমে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে অ্যাকশন ভার্ব থাকে। বোঝা গেল? এরপরে দেখো, অক্সিলারি ভার্বের ব্যবহার কোথায়। অক্সিলারি ভার্বের মেন ফাংশন হলো অ্যাকশন ভার্বকে হেল্প করা। কি কারণে হেল্প করা? না, টেন্স তৈরি করতে, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে, কোয়েশ্চেন তৈরি করতে, অ্যাকশনের উপর এমফেসাইজ দিতে। এইসব কারণে অক্সিলারি ভার্ব অ্যাকশন ভার্বকে হেল্প করে। তো এই কারণেই অক্সিলারি ভার্বের আরেকটা নাম হয় হেল্পিং ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা দেখছি একটা সেন্টেন্সের মধ্যে যারা অক্সিলারি ভার্ব, তাদের আরেকটা নাম হয় হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব সাধারণত হেল্পিং ভার্ব গ্রুপে অ্যাকশন ভার্বকে হেল্প করতে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। আর যে অ্যাকশন ভার্বগুলো থাকে সেগুলো সাধারণত মেন ভার্ব গ্রুপে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়।
আচ্ছা, মেন ভার্ব মানে কি? মানে সাবজেক্ট প্রকৃতপক্ষে যে কাজটা, যে অ্যাকশনটা পারফর্ম করছে, সেটা বোঝায় যে ওয়ার্ডটা, সেটা হয় মেন ভার্ব। আর এই মেন ভার্বকে হেল্প করার জন্য যে থাকে সে হয় হেল্পিং ভার্ব। বোঝা গেল? তাহলে একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব মেন ভার্বের স্ট্রাকচার তাহলে কি হবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে হেল্পিং ভার্ব, তারপরে থাকবে মেন ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। এটা স্টেটমেন্ট। আর যখনই এটা কোয়েশ্চেন হয়ে যায়, এই হেল্পিং ভার্বটাই সাবজেক্টের বাঁ দিকে আসে। ক্লিয়ার হলো? এরপর একটা একটা করে দেখে নিই। প্রথমে দেখো ফর্ম টেন্সেস। ধরো একটা সেন্টেন্স আছে, জন প্লেইজ ক্রিকেট। এই যে ভার্বটা প্লেইজ, এর টেন্স কি জানো? এর টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। আর এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে চাই, তাহলে কি লিখবো? জন ইজ প্লেইং ক্রিকেট। তাহলে লিখবো জন ইজ প্লেইং ক্রিকেট। তো এইখানে যখন আমি অ্যাকশন ভার্বটার সাথে আইএনজি যোগ করলাম, প্লে এর সাথে যখন আইএনজি যোগ করলাম, তখন তার আগে একটা হেল্পিং ভার্ব ইজ ব্যবহৃত হলো। আর তারপরে এই দুটো মিলিয়ে যে টেন্স তৈরি করলো তার নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানের থেকে দেখতে পেলাম যে টেন্স তৈরি করার জন্য হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়। আবার এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি, তাহলে লিখবো কিরকম? জন হ্যাজ প্লেইড ক্রিকেট। এখানে হ্যাজ প্লেইড, এখানে আছে হ্যাজ, এখানে হ্যাজ প্লেইড এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ডিনোট করছে। বোঝা গেল? পুরা ঘটিত বর্তমান। তো এইভাবে আমরা দেখলাম কি হেল্পিং ভার্ব টেন্স তৈরি করতে কাজে লাগে। এরপর দেখো ফর্ম কোয়েশ্চেন্স। ধরো একটা সেন্টেন্স আছে, একই সেন্টেন্স আমি লিখছি, জন প্লেইজ ক্রিকেট। এই সেন্টেন্সে কোনো রকমের হেল্পিং ভার্ব কিন্তু নেই, এটা হলো অ্যাকশন ভার্ব। আর এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তো এবার এটাকে যদি আমি কোয়েশ্চেনে কনভার্ট করি, তাহলে কি পাবো বলো তো? ধরো ইয়েস নো কোয়েশ্চেনে কনভার্ট করছি, তো কিরকম ভাবে লিখতে হবে? লিখতে হবে এরকম, ডাজ জন প্লে ক্রিকেট? ডাজ জন প্লে ক্রিকেট? এক্ষেত্রে দেখো, এই যে ডাজ কথাটা, এটা একটা হেল্পিং ভার্ব। তো এটাকে আমি নিয়ে এলাম শুধুমাত্র কোয়েশ্চেন তৈরি করার জন্য। আমরা একটা রুল, একটা স্ট্রাকচার আগেই দেখলাম যে কোয়েশ্চেনে সাবজেক্টের আগে, মানে হেল্পিং ভার্ব যেটা থাকে না, এটা সাবজেক্টের আগে ব্যবহৃত হয়, সাবজেক্টের আগে উঠে চলে আসে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কোন রকমের হেল্পিং ভার্ব থাকে না, স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোন রকমের হেল্পিং ভার্ব থাকে না। কিন্তু কোয়েশ্চেন তৈরি করতে গেলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব কিন্তু অবশ্যই লাগে। তো এই টেন্সে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং পাস্ট ইনডেফিনাইট টেন্সে ডু ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসা হয় কোয়েশ্চেন তৈরি করার সময়। ক্লিয়ার? তো এখান থেকে আমরা দেখতে পেলাম কি যে কোয়েশ্চেন তৈরি করতে হেল্পিং ভার্বকে আমরা ব্যবহার করি। এরপর দেখো নেগেটিভ সেন্টেন্স, মেক নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়। যেমন ধরো
একটা নেগেটিভ সেন্টেন্সে একটা নেগেটিভ সেন্টেন্স একটা নেগেটিভ সেন্টেন্সে সাধারণত একটা নট থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা নট থাকে, কিন্তু এই নটকে যখন আমরা সেন্টেন্সের মধ্যে লিখবো, তখন এটাকে লিখবো আমরা হেল্পিং ভার্ব যে আছে তার ঠিক পরে লিখবো। অর্থাৎ নটকে ব্যবহার করতে গেলেও কিন্তু একটা হেল্পিং ভার্ব দরকার। ক্লিয়ার? তাহলে এটাকে ধরো, এই সেন্টেন্সটাকে ধরো লিখছি, জন প্লেইজ ক্রিকেট। জন ক্রিকেট খেলে। আবার এটাকে যদি নেগেটিভ করি, জন ক্রিকেট খেলে না, এটাকে যদি আমি বোঝাতে চাই, তাহলে লিখবো জন ডাজ নট ডাজ নট প্লে ক্রিকেট। তাহলে দেখো এখানে এই যে নটটাকে যখন ব্যবহার করলাম না, তখন তার আগে কিন্তু একটা হেল্পিং ভার্ব আমাদের আনতেই, সেটা হলো ডাজ। তাছাড়া কিন্তু আমরা নটকে এখানে ব্যবহার করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি, যে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের হেল্পিং ভার্ব লাগে। ক্লিয়ার? এরপরে দেখো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখো। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব, টু বি ভার্ব প্লাস মেন ভার্ব যেটা থাকে তার থার্ড ফর্ম। এটা হলো একটা ভার্বের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে যদি আমরা এটাকে প্যাসিভে লিখি, জন প্লেইজ ক্রিকেট, এটা অ্যাক্টিভে আছে। এটাকে যদি প্যাসিভ ভয়েসে লিখি, কি পাবো, যে ক্রিকেট ইজ প্লেড বাই জন। তাহলে দেখো এইখানে যে ভার্বটা আছে, প্যাসিভ ভয়েসে যে ভার্বটা আছে, কি দেখলাম, এখানে একটা বি ভার্ব আছে, আর এরপরে যে প্লেড কথাটা, এটা প্লে ভার্বটার, মেন ভার্বটার থার্ড ফর্ম। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে দেখলাম কি, যে প্যাসিভ ভয়েস তৈরি করতেও আমাদের বি ভার্বকে প্রয়োজন, অর্থাৎ একটা অক্সিলারি ভার্বকে প্রয়োজন। বোঝা গেল? এরপরে দেখো শো পসিবিলিটি, পারমিশন, এবিলিটি, এটসেট্রা। অ্যাকচুয়ালি পসিবিলিটি, পারমিশন, এবিলিটি এইগুলো এক্সপ্রেস করে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, তখন তার স্ট্রাকচারটা হয় মোডাল, এটা একটা অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বটা যেটা আছে তার ফার্স্ট ফর্ম। আমরা ওয়ান দিয়ে ফার্স্ট ফর্মকে ডিনোট করি। ধরো এর আগের ইয়েতে থ্রি দিয়ে থার্ড ফর্মকে ডিনোট করেছিল, তাই না? আচ্ছা, তাহলে আমি ভার্বটা কিভাবে লিখি না, মোডাল ভার্ব প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এবার দেখো পসিবিলিটি, ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে। এখানে দেখো ইট মে রেইন টুডে, এখানে ভার্বটা হচ্ছে মেন ভার্ব, ফার্স্ট ফর্মটা হচ্ছে রেইন, আর তার আগে আমাদের হেল্পিং ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হলো। আর দিয়ে এই যে পুরো ভার্বের স্ট্রাকচারটা, এটা এক্সপ্রেস করছে কাকে না, পসিবিলিটিকে। পসিবিলিটিকে এক্সপ্রেস করছে। আচ্ছা, এবার দেখো পারমিশন নেওয়ার সময় আমরা কি বলি, যে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, তাই না? তো পারমিশন নেওয়ার জন্য আমরা আবার এখানে মে কথাটাকে ব্যবহার করি, তাই তো, যেটা হলো কি একটা মোডাল অক্সিলারি ভার্ব। আবার এবিলিটিকে নির্দেশ করার জন্য কি ব্যবহার করি, আই
ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এটা করার আমার এবিলিটি আছে, তাই না? তাহলে ক্যান কে আমি ব্যবহার করলাম ডু এর সাথে কি বোঝানোর জন্য? না, এবিলিটি বোঝানোর জন্য। তাহলে ক্যান কথাটা হলো একটা মডাল অক্সিলারি ভার্ব, যেটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম ডু এর সাথে ব্যবহৃত হয়েছে, দিয়ে বোঝাচ্ছে কি? এবিলিটি। ঠিক আছে, তাহলে এখানে দেখলাম কি অক্সিলারি ভার্ব পসিবিলিটি, পারমিশন, এবিলিটি এসব কিছুকেও নির্দেশ করে, তাই না? এরপরে দেখো অ্যাড এমফ্যাসিস। এমফ্যাসিস কখন? ধরো একটা কথা বললাম যে সেম সেন্টেন্সটা লিখছি, জন প্লেইজ ক্রিকেট। এই জন ক্রিকেট খেলে, জন ক্রিকেট খেলে, কিন্তু এটাকে যদি আমি বলতে চাই অবশ্যই খেলে, তার ওই কাজটাকে আমি একটু এমফেসাইজ করে দিচ্ছি, দিয়ে বললাম, দিয়ে বলছি কি অবশ্যই খেলে, অবশ্যই খেলে। তো এইটাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? জন ডাজ প্লে ক্রিকেট। এই যে যখন মেন ভার্ব যেটা, তার সাথে ডু ভার্বকে যখন আমরা ব্যবহার করি, কোনো রকমের কোয়েশ্চেন তৈরি করার জন্যেও নয়, আবার নট ব্যবহার করার জন্যেও নয়, শুধুমাত্র নর্মালি যেরকম ভাবে আমরা হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব, হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব ব্যবহার করি, সেইভাবে হেল্পিং ভার্বের জায়গায় ডু ভার্ব এবং তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, এই স্ট্রাকচারে আমরা একটা অ্যাকশনকে এমফেসাইজ করি। এখানে খেলার যে কাজটা, প্লে করার যে কাজটা, এটার উপর জোর দেওয়ার জন্য এর আগে ডাজ ব্যবহার করি। অবশ্যই খেলে, তাই না? অবশ্যই খেলে, হি ডাজ প্লে, জন ডাজ প্লে ক্রিকেট। বোঝা গেল? আচ্ছা, তো এই ছিল আমাদের অক্সিলারি ভার্ব এবং তাদের ব্যবহার। তো আমরা একটা অক্সিলারি ভার্বকে ডিটেলস আলোচনা করব এর পরের ক্লাসগুলোতে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।